দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। ভারত বাংলাদেশে আসবে এবং টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে এমন বিশ্বাস বিসিবির বয়স ভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নুর। তিনি বলেন, তামিম ইকবাল দেশে এসেই এ নিয়ে ব্রিফ করবেন। এছাড়া মিরাজের অফ ফর্ম নিয়েও চিন্তিত নন নান্নু। ঠিক সময় মিরাজ নিজ ফর্মে ফিরে আসবে এমন বিশ্বাস তার। বিসিবি বস তামিম ইকবাল ভারতে, টিম ইন্ডিয়া বাংলাদেশে আসবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কম হচ্ছে না। ভারতের ক্রিকেট অফ এক্সিলেন্স পরিদর্শনের পাশাপাশি টিম ইন্ডিয়া যেন বাংলাদেশে আসে এ নিয়েও বেশ দৌড়ঝাঁপ করছেন তামিম ইকবাল খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন খান সাহেব। যে কোনো মূল্যেই ভারতকে বাংলাদেশে আনতে চায় বিসিবি। বিসিবির বয়সভিত্তিক গ্রুপের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু বলছেন, ভারত সিরিজ নিয়ে বেশ আশাবাদী তিনি। নান্নু বিশ্বাস করেন বাংলাদেশে অবশ্যই খেলতে আসবে টিম ইন্ডিয়া। তামিম ইকবালের সফর শেষে ব্রিফ করেও জানানো হবে পুরো ঘটনা। এই ব্যাপারে তো এখন কোনো আপডেট আমি দিতে পারবো না, কারণ মাত্র ওরা ইন্ডিয়া গিয়েছে। তো সেই জন্য না আসা পর্যন্ত এটা আপডেট দেওয়াটা কারণ কিছুই জানি না। তো সুতরাং আসলে তো একটা ব্রিফ অবশ্যই করা হবে, তো তখন জানতে পারবো। আমরা অবশ্যই আশাবাদী, কারণ সামনেই ওই সময়টা ভারতেরও কোনো ট্যুর নাই। তো সেই হিসাবে ওই গ্যাপটার মধ্যে আমরা আশা করছি যে আমাদের এখানে এসে খেলে যাবে। এই তো কদিন আগেই সাদা বলের ক্রিকেট থেকে নিজের ক্যাপ্টেন্সি হারিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তামিম ইকবাল বলেছেন, মিরাজ যেই লেভেলে ক্রিকেট খেলছেন সেই লেভেলটা এখন দেখা যাচ্ছে না। বিশেষ করে ব্যাট হাতে একদমই পারফর্ম করতে পারছেন না মিরাজ। নান্নু মনে করেন খারাপ সময় একটা ব্যাটারের থাকতেই পারে, তবে খুব শীঘ্রই আবারও ঘুরে দাঁড়াবেন এই অলরাউন্ডার। এটা অবশ্য যে কোনো প্লেয়ারের কিন্তু ব্যাট পেস থাকে। আপনি যেহেতু অলরাউন্ডার এবং বোলিং অলরাউন্ডার, সেই জায়গায় ব্যাটিংয়ের ব্যাট পেস আসতে পারে ছিল, এবং মাঝখানে স্ট্রাগল করতেছিল ব্যাটিংয়ের দিক থেকে, বাট বোলিংটা ঠিক আছে। তো ক্যাপ্টেনের অলরাউন্ড পারফরমেন্স সবসময় দরকার হয় টিমের জন্য। লিটন কুমার দাস টাইগারদের সাদা বলের কাপ্তান। 2027 ওয়ানডে বিশ্বকাপের সময় খুব একটা নেই। এত অল্প সময়ের মধ্যে কি দল গুছিয়ে নিতে পারবেন এলকেটি? বিসিবির বোর্ড ডিরেক্টর নান্নু বললেন, বিশ্বকাপের 1-2 মাস আগে বিশ্বকাপ নিয়ে ভাবা যাবে। এর আগে আপাতত বাকি সিরিজগুলো নিয়েই চিন্তা বিসিবির এবং কাপ্তানের। বিশ্বকাপের খালি মাথায় রেখে ওই পার্টিকুলার ডেট রেখে তো আপনার প্রস্তুতিটা হয় না। প্রস্তুতিটা হয় আপনার আগামীকালকে যে সিরিজটা হবে এটা নিয়ে। তো সুতরাং প্রতিটা সিরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা সিরিজ শেষ করার পরে ওয়ার্ল্ড কাপের আগে যেটুকু সময় থাকবে, ধরেন 1 মাস বা 2 মাস, তখন বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনায় আসবে। একটা সময় মিনহাজুল আবেদিন নান্নু ছিলেন বিসিবির চিফ সিলেক্টর। বর্তমানে অস্ট্রেলিয়াতে যে দলটা গিয়েছে সে দলটা নিয়েও সমালোচনা কম হচ্ছে না। নান্নুর মতে টেস্টে লেফটি রাইটি কোনো বিগ ইস্যু হবে না। অজিদের মাঠে ভালো ক্রিকেট খেলাটাই দলের মূল লক্ষ্য। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দল যেন স্বস্তি আর অস্বস্তির চাকার খেলা। একদিকে কাফ মাসেলের চোট কাটিয়ে তারকা ব্যাটার লিটন দাসের রোমাঞ্চকর প্রত্যাবর্তন, অন্যদিকে নাহিদ রানা ও শরীফুল ইসলামের চোটের ধাক্কায় বিপর্যস্ত পেস বোলিং আক্রমণ। নেটে ব্যাট হাতে দারুণ ছন্দে অনুশীলন করছে লিটন দাস। তার এই সাবলীল ফেরাটা এখন বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে প্রথম টেস্টের দলে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞ ব্যাটারকে। অথচ 13ই আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ঘোষণা করার আগে দলে ছিলেন না তিনি। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় কাফ মাসেলে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন লিটন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দলে থাকলেও মাঠে নামা হয়নি তার। তাহলে হঠাৎ করে ইনজুরিতে থাকা লিটন দলে কেন? সেটা হচ্ছে গিয়ে অল থ্রু আমরা কিন্তু ট্র্যাক করতে পারছিলাম ওর এক্স্যাক্ট ইনজুরি জায়গাটা কোথায়। যেটা হয়েছিল যে রিকভারিটা আমাদের অ্যান্টিসিপেটেড যে টাইমটা ছিল ওই টাইমটা অনুযায়ী রিকভারিটা হয় নাই। বাট লাস্ট 7 ডেজে ওভারঅল যে আমরা প্রোগ্রেসটা দেখেছি, আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট, আমাদের রিহ্যাবে যারা কাজ করে তারা মোটামুটি স্যাটিসফাইড। তবে এখনো পুরোপুরি পুনর্বাসন শেষ হয়নি লিটনের। অস্ট্রেলিয়াতেই শেষ হবে তার পুনর্বাসন। প্রথম টেস্টের আগে ফিটনেস টেস্টে পাশ করলেই সুযোগ পাবে একাদশে। 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। তো ওর বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবল ফর দ্য ফার্স্ট টেস্ট। এই সিরিজে লিটনের ফেরার আনন্দের পাশাপাশি বাংলাদেশের জন্য চোটের ধাক্কা আছে। চোটের কারণে পুরো সিরিজেই নেই পেসার নাহিদ রানা। প্রথম টেস্টের দলে চোটের কারণে নেই পেসার শরীফুল ইসলামও। সব মিলিয়ে এ দলে এমন কঠিন সময় লিটনের এই ফেরা পুরো দলের জন্য বড় স্বস্তি। রাশেদ অমিত, দেশ টিভি, ঢাকা।
দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে তুলনামূলক স্বস্তিদায়ক গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে লাল সবুজরা সঙ্গী হিসাবে পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানকে। তবে ফিফার নিষেধাজ্ঞা কাটলে এই গ্রুপই যোগ দিতে পারে নেপাল। একদিকে টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি হয়েছেন কাজী সালাউদ্দিন। ৮ বছর পর দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে হামজা সমিতির প্রতিপক্ষ হবে কারা তা নিয়ে ছিল অপেক্ষা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল ভুটানের থিম্পুতে। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ড্র শেষে সহজ প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। গ্রুপ এতে জায়গা হয়েছে স্বাগতিক লাল সবুজ দলের, যেখানে তাদের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। সাফের গ্রুপের ড্রয়ের পর সন্তুষ্টি প্রকাশ করেছে বাফুফে। ঘরের মাঠে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের ন্যাশনাল টিম কমিটির সদস্য জাকির হোসেন। আমরা একটা ভালো রেজাল্ট মানে কি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা ভালো টিম এবার তৈরি করা হচ্ছে। আমি আশা করি এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। তবে বাংলাদেশের জন্য এই গ্রুপে চিন্তার কারণ হয়ে ফিরতে পারে নেপাল। যদি ফিফার দেয়া নিষেধাজ্ঞা সেপ্টেম্বরের আগে কাটিয়ে মাঠে ফিরতে পারে হিমালয়ের দেশটি, তবেই তারা খেলতে পারবে এবারের সাফ আসরে। এদিকে সাফের সভাপতির পদটা আবার রয়েছে বাংলাদেশের দখলে। টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক বস কাজী সালাউদ্দিন। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। ফিফা সভাপতি জিয়ান্ত ইনফান্তিনোকে সরাসরি পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা। স্বেচ্ছায় সরে না দাঁড়ালে তাকে পড়তে হবে জরুরি অনাস্থা ভোটের মুখে। উয়েফা সাফ জানিয়ে দিয়েছে ক্ষমতাচ্যুত করতে তাদের ৫৫টি সদস্য দেশই ইনফান্তিনোর বিরুদ্ধে ভোট দিতে প্রস্তুত। তবে এমন একটি প্রস্তাব পাশের জন্য দরকার মাত্র ৪৩টি দেশের সমর্থন। জিয়ান্নি ইনফান্তিনোর সাম্রাজ্যে এবার ভাঙনের সুর। ফিফার টাকা আপনাদেরই টাকা, এটা প্রেসিডেন্টের পকেটের টাকা নয়। ২০১৬ সালে চেয়ারে বসার সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে এক দশক পর সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে এখন কাঠগড়ায় ফিফা প্রধান। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার স্পষ্ট হুমকি, হয় নিজ থেকে গদি ছাড়ুন, নয়তো অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য প্রস্তুত হন। ফুটবলকে বেঁচে দেওয়ার যে ছক ইনফান্তিনো কষেছিলেন, তাতে এবার নিজের পতন ডেকে আনলেন ফিফা প্রেসিডেন্ট। ফিফা বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার ছক কষেছিলেন ইনফান্তিনো। এতে বিশ্বকাপের বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলে যেত ধনকুবেরদের পকেটে। উয়েফার অভিযোগ, ফুটবলের আত্মাকেই বিক্রি করে দেওয়ার নোংরা খেলায় মেতেছিলেন ইনফান্তিনো। উয়েফার সরাসরি আলটিমেটাম দিয়েছে, হয় স্বেচ্ছায় পদত্যাগ, না হয় অনাস্থা ভোটের মুখোমুখি। এমনকি উয়েফা সাফ জানিয়েছে ইনফান্তিনোর ওপর আর কোনো আস্থাও নেই তাদের। ফিফাকে ব্যবসায়িক স্বার্থে বিক্রি করে দেওয়ার বিতর্কিত প্রস্তাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত, ফিফার ভেতরের কর্মীরাই এই বিদ্রোহের নাম দিয়েছেন কিল দ্য মনস্টার। প্রয়োজন মাত্র ৪৩টি দেশের সমর্থন। কিন্তু উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রই একজোট হয়ে অনাস্থা ভোটে ইনফান্তিনোকে সরানোর পক্ষে রায় দিয়েছে। ২০১৬ সালে ফুটবলের স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে ফিফার মসনদে বসেছিলেন। এবার নিজের পাতা ফাঁদেই আটকা পড়লেন জিয়ান্নি ইনফান্তিনো। সভাপতিকে সরাতে এবার একজোট উয়েফা থেকে শুরু করে কনকাকাফ, এফএ এবং এএফসি। বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা প্রস্তাবের পর প্রথমে উয়েফার ৫৫টি দেশ বিশ্বকাপ বয়কটের ডাক দেয়। এরপর তাদের সঙ্গে সুর মেলায় উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ও এশিয়ান ফুটবল ফেডারেশন। ফিফার ২১১টি দেশের মধ্যে ৫০%-এরও বেশি সমর্থন হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েন ফিফা প্রধান। তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেও বাঁচছেন না ইনফান্তিনো। উয়েফার অভিযোগ, ফিফার ব্যাংক অ্যাকাউন্টে $৫ বিলিয়নেরও বেশি অলস অর্থ পড়ে আছে, যা ফুটবলের উন্নতিতে ব্যবহার করা হচ্ছে না। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সরাসরি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন। এমনকি ইনফান্তিনোর ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এমন কোনো চুক্তির ব্যাপারে তার সঙ্গে আলোচনাই হয় নাই। বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরপরই পদত্যাগ করেন ইনফান্তিনোর সিনিয়র উপদেষ্টা কার্লোস কোর্ডেইরা। এবার ক্ষমতার মসনদ বাঁচাতে ইনফান্তিনো নিজে সরে দাঁড়াবেন নাকি অনাস্থা ভোটের মুখে পড়ে লজ্জাজনক বিদায় নেবেন, সেটি এখন দেখার অপেক্ষা। And with this in mind, it is even more মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
বিশ্বকাপের ফাইনালের পর প্রথমবার ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নেমেছে লিওনেল মেসি। তবে তার প্রত্যাবর্তন ম্যাচটি মোটেও সুখকর হয়নি। কলম্বাস ক্রুর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে। অন্যদিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে এখনও অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেসি। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে আবারও আলভেস ইলিয়াসদের আকাশি সাদা জার্সিতে মাঠে দেখা যাবে ফুটবল জাদুঘরকে। বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখতে না পারার যন্ত্রণা, সেই হারের ক্ষতটা এখনো তাজা। কিন্তু ইতিহাস বলে পরাজয় লিওনেল মেসিকে দমিয়ে রাখতে পারেনি কোনোদিন। হতাশার মেঘ সরিয়ে আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামির জার্সিতে নেমেছিলেন মাঠে। বিশ্বকাপ ফাইনালের পর মেসির প্রত্যাবর্তন বৃষ্টি ভেজা নো স্টেডিয়ামকে মুহূর্তেই রাঙিয়ে দেয় উৎসবের রঙে। তবে ফেরার ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে পারেননি এলামটন। ঘরের মাঠে কলম্বাস ক্রুর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল করেন লুইস সুয়ারেজ, অন্য গোলটি করেন নোয়াহ অ্যালেন। গোলের দেখাও পাননি মেসি। এমএলএসে তো মাঠে নামলেন, কিন্তু কোটি মেসি ভক্তের হৃদয়ে একটাই প্রশ্ন, আবারও কবে আর্জেন্টিনার জার্সিতে খেলবেন লিওনেল মেসি? স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালি লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, এমন আশঙ্কা ছিল অনেকেরই। তবে আলবিসেলেস্তেদের জার্সিতে এখানেই থামছেন না 39 বছর বয়সী এ মহাতারকা। চলতি বছরের সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোতে স্ক্যালোনির শিষ্যরা খেলতে পারে 4টি প্রীতি ম্যাচ। এখানেই শেষ নয়, 2026 সালের ফুটবল ক্যালেন্ডার শেষ করতে নভেম্বর মাসে আরো 2টি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর উইন্ডোতেই আকাশি সাদা জার্সিতে দেখা যেতে পারে মেসিকে। মেসিদের সেরা ফর্মে রাখতে অভিনব পরিকল্পনা করছে কনমেবল ও উয়েফা। ইউরোপীয় পরাশক্তিদের সঙ্গে টেক্কা দিতে আয়োজন করা হচ্ছে নেশনস লিগ ধাঁচের বিশেষ টুর্নামেন্ট। ফ্রান্স, জার্মানি কিংবা স্পেনের মতো ইউরোপের পরাশক্তিগুলোর মুখোমুখি হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি হবে মেসি আলভারেজরা। ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিলেও আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি লিও। তবে আর্জেন্টিনার জার্সি আবারও গায়ে জড়াবেন এমন আশাতেই বুক বাঁধছেন সমর্থকরা, কারণ মেসির গল্প ফুরোবার নয়। আপাতত এমএলএসেই মনোযোগ দিতে চান লিও। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফুটবলকে নতুন করে সাজানোর কথা বলে কাজ শুরু করলো একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার মেগা টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগের উদ্যোগে ব্যর্থ হওয়ায় তার নেতৃত্ব নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ইনফান্তিনোর বিদায়ের গুঞ্জনে নতুন সভাপতি হিসেবে আলোচনায় এসেছে 2 নাম, কনকাকাফ প্রধান ভিক্টর এবং এএফসির সভাপতি শেখ সালমান। স্বপ্নের মঞ্চ এবার নিজের ঘরে, আর সেই মঞ্চে 2 দশকেরও বেশি সময় শিরোপা ঘোড়া কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত 15তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে এই গ্রুপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। লাল সবুজের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। তবে এই গ্রুপের চিত্র এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ের বাইরে রয়েছে নেপাল। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই নিষেধাজ্ঞা উঠে গেলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে দেশটি। সেক্ষেত্রে স্বাগতিক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সাফ। অন্যদিকে বি গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, তাদের সঙ্গে লড়বে মালদ্বীপ ও পাকিস্তান। ফলে শুরু থেকেই জমজমাট লড়াই। 2016 সাল দুর্নীতির অভিযোগে সেপ ব্লাটার বিদায় নেওয়ার পর ফুটবলের শীর্ষ সংস্থায় পরিবর্তনের বার্তা দিয়ে ফিফার দায়িত্ব নিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সেবার এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি শেখ সালমানকে ভোটে হারিয়ে শুরু হয়েছিল তার যাত্রা। 1 দশক পার হওয়ার পর ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর পথ চলা চরম সংকটে। পরপর 2 বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া 56 বছর বয়সী এই সংগঠক এখন নিজের পদ রক্ষাতেই ব্যর্থ। বিশ্বকাপের শেয়ার বিক্রি নিয়ে তৈরি হওয়া বিতর্ক তাকে ঠেলে দিয়েছে অনাস্থা ভোটের মুখে। প্রশ্ন উঠছে, ইনফান্তিনো যুগ শেষ হলে কে বসবেন ফিফার শীর্ষ সিংহাসনে? এরই মধ্যে ইনফান্তিনোর নেতৃত্বের উপর থেকে আস্থা হারানোর কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা। পিছিয়ে নেই উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ও এশিয়ার এএফসিও। এমন পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আগামী নির্বাচনে কি টিকতে পারবেন ইনফান্তিনো? ইনফান্তিনোর দিন ঘনিয়ে আসায় এমন পরিস্থিতিতে সম্ভাব্য উত্তরসূরি
হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কানাডার ভিক্টর মন্টাগ্লিয়ানি। 60 বছর বয়সী এই কর্মকর্তা 2016 সালের মে মাস থেকে কনকাকাফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিফার 2027 থেকে 2031 মেয়াদের সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার শেষ সময়সীমা আগামী 18 নভেম্বর। আরেক সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা, যিনি 2013 সাল থেকে এএফসির সভাপতি। বাহরাইনি এ কর্মকর্তা বর্তমানে 2027 সাল পর্যন্ত চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করবেন। শুরু থেকে ইনফান্তিনোর নানা পরিকল্পনার কড়া সমালোচক হিসেবে পরিচিত তিনি। 2016 হারের বদলা নিতে আবারও বড় মঞ্চে দেখা যেতে পারে ইব্রাহিম আল খলিফাকে। সব মিলিয়ে ফিফা রাজনীতির জল বেশ ঘোলাটে। ইনফান্তিনো যদি সব সামলে নিজের অবস্থান ধরে রাখতে না পারেন, তবে ফিফার দায়িত্বে কে আসবেন তা নিয়ে চলছে জল্পনা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা। এবার হার্ড লাইনে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়াসের রিয়াল ছাড়তে চাইলে আটকাবে না ক্লাবটি, নতুন চুক্তির প্রস্তাব আর বাড়াবে না রিয়াল। তাই বনিবনা না হলে ক্লাব ছাড়তে হতে পারে ভিনিসিয়াসকে। এদিকে ভিনির দিকে নজর রেখেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। আবারও আলোচনায় রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্ক। লস ব্লাঙ্কোসদের সাথে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ অনিশ্চিত। রিয়ালে ভিনির ভবিষ্যৎ নিয়ে নাটকীয়তা প্রায় 2 বছর ধরে চলছে। 2024 কোপা আমেরিকার পরপরই আলোচনা শুরু হলেও কোনো পক্ষই এখন পর্যন্ত চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি। 2027 সালের মাঝামাঝিতে শেষ হবে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তির মেয়াদ। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ESPN বলছে, নতুন চুক্তির শর্তে বনিবনা না হলে ভিনিসিয়াসকে বিক্রি করতেও রাজি রিয়াল মাদ্রিদ। অল হোয়াইটরা সাফ জানিয়ে দিয়েছে তাদের শেষ প্রস্তাবের চেয়ে এক পাও আর সামনে বাড়াবে না ক্লাব। বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরলেও ভিনির চুক্তির মেয়াদ মাত্র 1 বছর বাকি থাকায় বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়ে ঝুলছে প্রশ্নবোধক চিহ্ন। গুঞ্জন রয়েছে, ভিনিসিয়াস যদি রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেয় তবে খুশি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। যদিও গানার্সদের সাথে এখনও সরাসরি কোনো যোগাযোগ হয়নি ভিনির। তবে ESPN এর খবর, ইংলিশ এই ক্লাবটি ভিনির বিষয়ে গভীরভাবে খোঁজ খবর রাখছে। 2018 সালে টিনেজার হিসেবে রিয়ালে আসা ভিনিসিয়াস এখন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল এবং 2024 সালের ব্যালন ডি'অরের রানার্স আপ। ক্যারিয়ারের গ্রাফটা ঊর্ধ্বমুখী হলেও গত মৌসুমে কোচ জাবি আলোনসোর সাথে তার দূরত্ব এবং দলের ট্রফি খরা পরিস্থিতি জটিল করে তুলেছে। এদিকে দল বদলে বেশ আগ্রাসী রিয়াল মাদ্রিদ। উইঙ্গার ইয়ান দিওমান্দে ও কার্লোস এসপির পর ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে ফেরানোর জোর গুঞ্জন চলছে। প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত রিয়াল। দলের নতুন মুখদের দিকে নজর থাকলেও সবার চোখ থাকবে কেবল একজনের উপরই। ভিনিসিয়াসের সিদ্ধান্ত কি হয় সেটা এখন দেখার বিষয়। এখন পর্যন্ত যে অবস্থা, তাতে নতুন চুক্তির বিষয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে ভিনিসিয়াসকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে রাজি রিয়াল মাদ্রিদ। অর্থাৎ থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলেও আপত্তি নেই। মুস্তাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।